এই মামা যাবেন? আমাকে আপনার রিকশাওয়ালা মনে হচ্ছে। অনুভা রিকশাওয়ালার উদ্দেশ্য কথাটি বলেই রিকশাওয়ালা রেগে গেল। চোখ মুখ কুঁচকে পাল্টা প্রশ্ন করল সে। অনুভার মেজাজ খারাপ। সকাল থেকে তার সাথে ভালো কিচ্ছু হচ্ছে না। মনে মনে দিচ্ছে বিশ্রী সব গালি। এরই মধ্যে আবার এই রিকশাওয়ালার কাহিনী। সে আপাদমস্তক রিকশাওয়ালা ছেলেটিকে দেখে নিল। সাদা একটা লুঙ্গি পরা, গায়ে স্কাই ব্লু টি শার্ট, পায়ে একজোড়া স্যান্ডেল। একে রিকশাওয়ালা মনে না করার কি আছে? তবে হ্যাঁ, ছেলে সুদর্শন সুন্দর, কিন্তু এসব তো আর অনুভার দেখার বিষয় না। সে কিছুটা রাগান্বিত স্বরে বলো, আশ্চর্য ব্যাপার, রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন, আবার জিজ্ঞেস করছেন আপনাকে রিকশাওয়ালা মনে হচ্ছে কি না। আপনি আর পঙ্খিরাজ ঘোড়ায় নিয়ে দাঁড়িয়ে নেই যে আপনাকে কোনো রাজপুত্র মনে হবে। রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকলেই সে রিকশাওয়ালা হয়ে যায়? মেয়ে মানুষের ঘিলু যে হাঁটুতে থাকে, আপনি হচ্ছেন তার উত্তম উদাহরণ। অনুভার এবার রাগ সহ্য বাইরে চলে যাচ্ছে। তবে এখানে একটা সমস্যা আছে। অতিরিক্ত রেগে গেলে হয়তো অনুভার কেঁদে ফেলবে, নয়তো কোনো কথা বলতে পারবে না, শুধু শরীর থরথর করে কাঁপবে রাগে। তার সাথে এখন দ্বিতীয়টা হচ্ছে, তার কান্না পাচ্ছে না, রাগে শরীর কাঁপছে। উপরন্তু মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। তবে দমে জন্মে সে নয়, সে রকচাটা বদমেজাজি। সে নাকের পাটা ফুলিয়ে বলে, লিমিট ক্রস করছেন এখন, শুরুটা আপনি করেছেন। দুজনের কথা কাটাকাটির মাঝে সামনে বাড়ি থেকে এক লোক বেরিয়ে এলো। তার পরনে পুরানো শার্ট, লুঙ্গি আর কাঁধে একটা গামছা। তিনি এসেই দুজনকে রাগান্বিত দেখে কিছুটা ঘাবড়ে গেলেন। দুজনের দিকে তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? অনুভা বলল, দেখেন না কী সব অসভ্য মানুষ। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আমি ওনাকে ভালোভাবে বলেছি উনি যাবে কি না, আর উনি আমার সাথে যা তা ব্যবহার করছে। ছেলেটিও এবার বলে, রহিম কাকা, শুরুটা এই মেয়ে করেছে। আমি আপনার রিকশার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, এই মেয়ে এসে বলা নেই কওয়া নেই আমাকে বলেছে মামা যাবেন। আরে আজব, আমাকে দেখে কি রিকশাওয়ালা লাগে? ননসেন্স। অনুভার ইচ্ছে করে ছেলেটাকে কষিয়ে একটা থাপ্পড় মারতে, কিন্তু নিজের এলাকায় সে কোনো রকম সিনক্রেট করতে চাচ্ছে না। তার বাবার পেশায় একজন শিক্ষক, এলাকায় তাদের আলাদা একটা সম্মান আছে। তাই অতিরিক্ত বদমেজাজি হওয়ার সত্ত্বেও অনুভার কখনো নিজেকে এলাকার কারো ওপর রাগ প্রয়োগ করেনি। সে নিজেই অতিরিক্ত রাগটাকে দমনের আপ্রাণ চেষ্টা করছে। রহিম নামে যে লোকটা তখন অনুভার দিকে তাকিয়ে নরম সুরে বললেন, আম্মা, একটা ভুল বোঝাবুঝি হয়েছে আপনাগো দুজনের। আসলে নিনাদ বাবা রিকশাওয়ালা না, এই বাড়ির মালিকের ছেলে। এই রিকশা আমার। অনুভার রাগ অবশ্য সত্যিটা জানার পর কমল না। সে বিরক্ত চোখে নিনাদের দিকে তাকিয়ে রইল। কাকাকে বলে, এটা উনি আমাকে ভালোভাবে বললেই পারত, ম্যানাসলেসের মতো আচরণ করার কি আছে? নিনাদ কিছু বলতে উদ্যত হতেই রহিম কাকা বললেন, থাক আম্মা, কিছু মনে করেন না, চলেন আমি আপনার নিয়ে যাইতেছি। কই যাইবেন? ভার্সিটিতে যাব। আচ্ছা চলেন। রিকশায় ওঠেন। অনুভার চুপচাপ রিকশায় উঠে বসলো। তার চোখে দেখে মনে হচ্ছে জ্বলন্ত আগুন। নিনাদ ও আর কথা বাড়ায়নি, কেবল নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ছোটবেলা থেকেই তার অফুরন্ত রাগ, ইগো এবং অ্যাটিটিউড। কারো ছোটোখাটো কিংবা উল্টাপাল্টা কথা তো সীমাহীন রেগে যাওয়ার স্বভাব তার আছে। এর জন্য বাড়ির মানুষ তো অবশ্য, আত্মীয় স্বজন পর্যন্ত নিনাদের রাগকে ভয় পায়। কাজিন মহলে ছোট বড় সকল ভাই বোনেরা তার সাথে মেপে মেপে কথা বলে। কথা বলার আগে অবশ্যই ভেবে কথা বলে। নিনাদকে একবারও ভুলক্রমে রাগিয়ে ফেলা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। তা অতিরিক্ত রাগের জন্য তার বাবা প্রায়ই রাগ করেন, সাথে ভয়ও পেতে পাছের ছেলে না আবার তাদের উচ্ছনে চলে যায়। তবে নিনাদের কোনো বাজে অভ্যাস নেই। সে কোনো রকম অ্যালকোহল, সিগারেট কিছু খায় না, কাউকে অসম্মান করে না কখনো। তবে কেউ ভুলে
কিছু করলে তাকে ছেড়েও কথা বলে না। তার মেয়ে মানুষের প্রতি কোনো আকর্ষণ নেই। ছোট থেকে অতিরিক্ত সুদর্শন হয় ধরুন স্কুল থেকে সে ছেলে হয়ে মেয়েদের থেকে অনেক প্রপোজাল পেয়েছে, কিন্তু কখনোই সেই দিকে মন দেয়নি। সে সবসময় পড়াশোনা এবং ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকত। খেলার মধ্যে ক্রিকেট তার সবচাইতে প্রিয় খেলা। কলেজে উঠেও সে কম প্রপোজাল পায়নি। একই সে দেখতে হ্যান্ডসাম, তার উপরে খেলাধুলা, গান কিংবা কালচারালে রয়েছে তার গুণ। মানুষের নজর পড়বে এটাই স্বাভাবিক। মেয়েদের প্রতি তার আকর্ষণ কিংবা অনুভূতি না থাকার কারণে অনেকেই তার চরিত্র নিয়ে, পুরুষত্ব নিয়ে কথা বলতো। কেউ কেউ আড়ালে গসিপ করলেও কিছু মেয়ে রাগের বশীভূত হয়ে সরাসরি বলতো, তুমি গে নাকি। এসব শুনে নিনাদ শুরুতেই অনেক রেগে গেল। আস্তে আস্তে মানিয়ে নিয়ে নিজেকে বোঝাতে লাগলো সে বাধ্য নয় কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার জন্য। এরপর থেকে কেউ এসব বললে সে এড়িয়ে যেত। তাও এই ভাবলেসিন বেপরা অ্যাটিটিউড দেখে আবারও কিছু কিছু মেয়ে আরও বেশি দিওয়ানা হয়ে যেত। যত রাগজেদ কিংবা অ্যাটিটিউডই থাকুক না কেন, দিন শেষে নিদানো মানুষ। তার এসব ভালো লাগতো না। সে নিজের মতো থাকতে পছন্দ করে, ভালোবাসে। তার জীবনে শুধু 3টা মেয়েই সব। 1 তার মা, 2 তার বড় বোন, 3 তার ভাগ্নি প্রীতি। এই 3টা মেয়ে তার জীবন সব। যদিও নিজের ভালোবাসাটা কখনোই সে নিজের মতো করে প্রকাশ করতে পারেনি। সব কিছু থেকে বিরক্ত হয়ে সে সিদ্ধান্ত নিয়েছে দেশের বাইরে চলে যাবে। বাবা রাজি হলেও মা রাজি হচ্ছিল না। অবশেষে তাকে রাজি করিয়ে নিনাদ ইন্টারমিডিয়েটে শেষ করে দেশের বাইরে চলে গিয়েছিল। অনার্স মাস্টার শেষ করে 2 দিন হলো সে দেশে ফিরেছে। সে দেশে বাইরে থাকাকালীন তার বড় বোন আশার বিয়ে হয়ে গেছে। আশা এখন স্বামী এবং মেয়েকে নিয়ে জাপানে আছে। আজ রাতে ফ্লাইটে সে দেশে আসবে বলে নিনাদকে জানিয়েছে। নিনাদ রুমে ফিরে গিয়ে কিসের উপর রাগ খাটাবে বুঝতে পারে না। চেয়ারে একটা লাথি দিল সে। শব্দ শুনে নাজমা বেগম হন্তদন্ত হয়ে রুমে এসে জিজ্ঞেস করলেন, কিরে কি হয়েছে? নিনাদ রাগে গজগজ করতে করতে বলল, এই এলাকায় এত বিরক্তকর মেয়ে মানুষ থাকে? মানে কার কথা বলছিস? আর কি হয়েছে? কিছু হয়নি, তুমি যাও এখন। নাজমা বেগম ছেলেকে আর ঘাটল না। মেজাজ ঠান্ডা হলে পরে না হয় জিজ্ঞেস করা যাবে। অনুভা ক্যাম্পাসে ঢুকে রাগে গজগজ করতে করতে এত খারাপভাবে কেন যে দিনটা শুরু হলো বাড়িতে মায়ের সাথে আর বাইরে ওই হাড় বজ্জাত ছেলেটার সাথে। বিরক্তকর। মাঠে রিমার সাথে দেখা হয়ে গেল। রিমা অনুভার বান্ধবী। শুধু বান্ধবী না, খুব ভালো বান্ধবী বলা যায়। অনুভার মতো রকচাটা মেয়ের বান্ধবী হয়ে থাকা সহজ কথা নয়। তবে একটা কঠিন কাজটাও করে দেখিয়েছে রিমা। ক্লাসে অনেকেই প্রায় রিমাকে জিজ্ঞেস করে, এমন রাগী মেয়ের সঙ্গে থাকিস কিভাবে? জবাবে রিয়া শুধু হাসে, কারণ একমাত্র সেই অনুভার রাগের প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকা নরম মনটা দেখেছে। অনুভাকে এমন রেগে মেগে আসতে দেখে রিমা জিজ্ঞেস করল, কিরে সকাল সকাল এত রেগে আছিস কেন? আজকে দিনটা খারাপ? কি হয়েছে? হয়েছে আমার মাথা। আচ্ছা ক্যান্টিনে চল, আগে মাথা ঠান্ডা করি তোর। যাব না, তুই যা। আরে চল না, ক্লাস শুরু হতে এখনো সময় আছে। এক প্রকার জোর করে অনুভাকে ক্যান্টিনে নিয়ে গেল রিমা। এরপর 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসলো। অনুভার পছন্দ। রিমা বলল, এখন বল তো কী হয়েছে? আর বলিস না, সকালবেলা মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। তারপর ভার্সিটিতে আসার সময় এক ছেলের সাথে আমার তুমুল ঝগড়া। বলিস কি? কোন ছেলে? অনুভা শুরু থেকে সব বলল। সব শুনে রিমা বলল, দোষ তো ছেলেটারই। এটা বলেছি বলে গায়ে একদম ফোসকা পড়ে গেছে। আচ্ছা বাদ দে, এরকম কত ছেলে পেলে থাকে, কিন্তু আন্টির সাথে আবার কী নিয়ে ঝগড়া লেগেছে? বিয়ে নিয়ে। তিনি আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
কী সব কুচেটে মহিলার সাথে মিশছে আজকাল। তারা মায়ের মাথা কুবুদ্ধি দিচ্ছে, বয়স হয়ে গেছে, তখন আর বিয়ে হবে না, এই সেই আরও কত কি। মাত্র তো অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি, এখনই বয়স নিয়ে টানাটানি। এদেরকে কে বোঝাবে ভাই? তবে সমস্যা নেই, বাবা আমার সাপোর্টে আছে এখন অবধি। তবে মায়ের তোপে পরে কখন আবার রাজি হয়ে যায় ভয়ে আছি। আমার তো ভয় লাগে। তুই আবার কি নিয়ে ভয় পাচ্ছিস? তোর যা রাগ, তুই সংসার করবি কিভাবে বল তো? তোকে তোর স্বামী সামলাতে পারবে? অনুভা এবার হেসে ফেলল। হাসলে মেয়েটাকে এত সুন্দর লাগে। ডান গালে ছোট্ট একটা টোলও পড়ে। সবসময় রাগী মুখ বানিয়ে রাখে কেন মেয়েটা? একটু যদি রাগটা কম হতো। অনুভা হেসে বলল, আমার মায়ের মতো কথা বলিস না। সে আমাকে বিয়ে দিতে চায়, আবার ভয়ও পায় যে এত রাগ নিয়ে আমি সংসার করব কিভাবে। বিষয়টা কিন্তু আসলেই হেসে উড়িয়ে দেওয়ার মতো নয় অনু। তাহলে কি করব? তোর উচিত রাগটা একটু কমানো। পারবো না ভাই, অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। যে আমার লাইফে আসবে তাকে আমি যেমন সেরকম মেনেই আসতে হবে, না হলে আসার দরকার নেই। আমি খুব করে চাই তোর জীবনে শান্ত শিষ্ট নরম একটা মানুষ আসে, যে তোকে বুঝবে, সামলাতে পারবে। নয়তো তোর মতো যদি এক পিঠ জুটে যায় তাহলে প্রতিদিন একটা করে বিশ্বযুদ্ধ হবে, আমি শিওর। অনুভার আবারও হাসলো, বলো, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই। তোর অবস্থা হলো এখন কিছুটা এমন। আমার বিয়ের কোনো খবর নেই। আরে তুই কত কিছু ভেবে বসে আছিস। ভাবতে তো আর অসুবিধা নেই, বিয়ে আজ নয় তো কাল তো হবেই। চল উঠি এখন। দুজনে পাশাপাশি হাঁটার সময় রিমা বলো, এই অনু, তুই একটা প্রেম করতে পারিস না? ধুর, ওসব ন্যাকামি আমার দ্বারা হবে না। আরে প্রেম মানেই কি ন্যাকামি নাকি? কাইন্ড অফ ওই রকমই। তাছাড়া আমার মনে হয় না আমাকে সামলানোর মতো কোনো পুরুষের জন্ম এখনো হয়েছে। তাহলে কি তুই সারা জীবন কুমারী হয়ে থাকবি? অনুভার হেসে বলল, না হয় থাকলাম। সবাই যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? কথা আছে, আমরা মুসলিম, আমাদের বিয়ে করতেই হবে। তুই এত প্যানিকড হচ্ছিস কেন আমার বিয়ে নিয়ে? কারণ তুই আমার প্রিয় বান্ধবী। তা আমি জানি, তবে মানতেই হবে। তোর অনেক ধৈর্য, নয়তো আমাকে সহ্য করতে পারতি না। এখন আমি অপেক্ষা করে আছি তোর ভবিষ্যৎ জীবনসঙ্গীকে দেখার জন্য। কোথায় যে আছে বেটায়? রিমার কণ্ঠ, চোখে মুখে হতাশা। আসার ফ্লাইট আজ রাতে, আসতে আসতে ভোর হবে। সাথে শুধু প্রীতি আসবে। প্রীতম অফিসের কাজে যেন এখন আসতে পারবে না। ওদেরকে আনতে এয়ারপোর্টে নিনাদ যাবে। নাজমা বেগমও যেতে চেয়েছিলেন, কিন্তু নিনাদ বলেছে এতক্ষণ বাইরে থেকে কষ্ট করার দরকার নেই, তার চাইতে বরং বাড়িতে ওদের আপ্যায়নের ব্যবস্থা করুন। নিনাদ এসেছে বলে অনেক আত্মীয় স্বজন ওদের বাড়িতে বেড়াতে এসেছে। এখন আসছে শুনে আরও অনেকেই আসছে। সবাই মিলে খাওয়া দাওয়া বিশাল আয়োজন করছে। নিনাদ এয়ারপোর্টে যাওয়ার আগে ভাবল একটা ফুলে বুক কিনবে, কিন্তু অনেকগুলো দোকান ঘুরেও তার ফুল পছন্দ হলো না। ফুলগুলো তাজা নয়। একটু হেঁটে আর একটু সামনে যাওয়ার পর তাজা ফুল চোখে পড়ল তার। এত সুন্দর ফুল দেখে মনটা ভালো হয়ে গেল। সে দোকানের ভিতর ঢুকতে যাবে, তখন পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠে বলে উঠল, এক্সকিউজ মি। নিনাদ পিছনে ফিরে তাকাতে গিয়ে আচমকা পড়ে যাওয়া সময় অনিচ্ছাকৃতভাবে সামনে মেয়েটির হাত ধরে ফেলে এবং পরক্ষণে মৃদু চিৎকার দিয়ে বলে ওঠে, শিট। অনুভাকে এখানে দেখে নিধান মেজাজ গরম হয়ে গেল। সে দাঁতে দাঁত পিষে বলল, এখানেও চলে এসেছেন আপনি? দয়া করে এখন আবার আমাকে ফুল বিক্রেতা ভাববেন না। অনুভা ধমক দিয়ে বলো, শ্যাট আপ। আপনাকে নিয়ে ভাবার এত সময় নেই আমার। আর আপনাকে কেন আমি ফুল বিক্রেতা ভাবতে যাব? এই দোকান আমার, ওই যে আমার নাম। নিনাদ নামটা দেখল, বিড়বিড় করে বলল, এমন রকচাটা অসভ্য মেয়ের ফুলের দোকানও থাকতে পারে? অদ্ভুত। ওরকম বিড়বিড় কেন করছেন?
যা বলার জোরে বলুন। সাহস নেই নাকি? যথেষ্ট সাহস আছে এবং আমার সাহস সম্পর্কে আপনার কোনো ধারণাও নেই। ধারণা নিতেও চাই না। আপনার কি চাই এখানে? মূলা চাই। আছে? মানে কি? মানে কি আপনি জানেন না? ফুলের দোকানে এসে মানুষ কি চায়? ফুলের দোকানে যখন এসেছিস তখন অবশ্যই ফুল নিতে এসেছি। আপনাকে তো আর নিতে আসিনি। আমাকে কি চাইলেই পাওয়া যাবে নাকি? কারো এত খারাপ রুচি যে আপনাকে চাই। অনুভা দাঁত কিরমির করে বলল, শুধুমাত্র আপনি কাস্টমার বলে এখনও আপনার সাথে ভালোভাবে কথা বলেছি। এটাকে ভালোভাবে কথা বলে? সিরিয়াসলি? দেখুন, আপনার সাথে আমি কোনো রকম তর্কে যাচ্ছি না। এখন আপনার কি ফুল লাগবে বলুন। এখানে যতগুলো ফুল আছে সবগুলো নিয়ে একটা সুন্দর বুক বানিয়ে দিন। একটু সময় লাগবে, আপনি বসে অপেক্ষা করুন। নিনাদ ভিতরে একটা চেয়ারে বসলো। দোকানটা খুব বেশি বড় নয়, ছোটোখাটো একটা দোকান, তবে খুব সুন্দর করে ডেকোরেশন করা। তার মধ্যে চারদিকে শুধু ফুল আর ফুল, দেখলে অন্যরকম সুন্দর লাগছে। অনুভা সব ফুল থেকে প্রয়োজনীয় ফুল নিয়ে নিচ্ছে একটা ডালায়। ফুল নেওয়া শেষ হলে নিনাদের পাশ দিয়ে যাওয়ার সময় নিনাদের পায়ের সাথে পা বেঁধে যায় অনুভার। চিপা জায়গা, তাই কিছু বুঝে ওঠার আগে অনুভব পড়ে গেল। পড়ে যাওয়ার আগ মুহূর্তে বাঁচার জন্য সাপোর্ট হিসাবে কিছু না পেয়ে নিনাদকে চুলটে ধরেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। উপরন্তু নিনাদ নিজেও অনুভার সাথে পড়ে গেল। দুজনে পাশাপাশি ফুলের ওপর পড়েছে। অনুভার হাতে থাকা ডালা কিছু ফুল এসে পড়ল ওদের ওপর। অনুভা ফুলের ওপর পড়ে গিয়েছে দেখে ব্যথা অনুভব করার সময় পেল না, বরং আর্তনা করে বলে উঠল, আমার ফুল। এদিকে নিনাদ ব্যথায় কুকিয়ে উঠে বলল, আমার চুল। অনুভার তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে আতঙ্ক। এত টাকার ফুল, মনে হচ্ছে এর আগে এক্ষুনি সে কেঁদে ফেলবে। নিনাদও উঠে দাঁড়ালো। সে প্রচণ্ড বিরক্ত অনুভব হলো, সাথে রাগও হচ্ছে প্রচুর। সে মুখটা তেতো বিরক্ত করে বলল, আপনার কি কোনো কমন সেন্স নেই? কি করলেন এটা? অনুভা জ্বলন্ত আগুনের মতো জ্বলে উঠল। নাকে পাটা ফুলিয়ে বলল, দোষ আপনার। আপনার জন্য আমার ফুলগুলো নষ্ট হয়েছে। আজব মেয়ে তো। আমি কি করেছি? আপনি পা ছড়িয়ে কেন বসেছিলেন? দেখছিলেন না আমি পাশ দিয়ে যাচ্ছিলাম? এখন আমার বসার দোষ হয়ে গেলেও আপনার দোকানে ছোট কেন? দোকান বড় করতে পারেন না? আপনার কথা মতো আমি দোকান বড় করব নাকি? কতগুলো ফুল নষ্ট হলো আমার। শেষ কথাটি যে আক্ষেপ মেশানো ছিল। এই বিজনেসে সে নিজের টাকায় করে। রকচাটা নিনাদ তখন বলে, বেশ, বলুন কত টাকার ফুল নষ্ট হয়েছে, আমি ক্ষতিপূরণ দিচ্ছি। কথাটা অনুভার খুব আত্মসম্মানে লাগলো। রাগে গজগজ করে উঠল সে, আমাকে টাকার গরম দেখাচ্ছেন আপনি? আমার টাকা এত বেশি হয়নি আপনার ভাষ্য মতো। যেহেতু দোষ আমার, তখন ক্ষতিপূরণ আমি দিলে সমস্যা কোথায়? আপনার কোনো ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। আপনি আমার চোখের সামনে থেকে দূর হন। দূর হব মানে? আমার ফুল অন্য দোকান থেকে নিন। এতক্ষণ এখানে যে টাইম ওয়েস্ট করলাম, আমার সময়ের কি কোনো মূল্য নেই? এছাড়া আপনি আমার চুল যেই টান দিয়েছেন, মাথাটা এখনও ব্যথায় টনটন করছে। আমি আপনার দোকান থেকে ফুল নিয়েই তবেই যাব। প্রচুর খাটতারা তো আপনি কম না। এখন কথা না বাড়িয়ে আমাকে ফুলের বুক বানিয়ে দেন তাড়াতাড়ি। অনুভা বুঝলো এই ছেলে আসলে তার থেকে কম ঘাটতারা নয়। তার মেজাজ এমনিও খারাপ। কথা বাড়িয়ে ঝামেলা আরও বাড়াতে চাচ্ছে না। সে চুপচাপ ফুলে বুক বানাতে শুরু করলো। নিনাদ আর চোখে একবার অনুভার দিকে তাকালো, এরপর নষ্ট হওয়া ফুলগুলোর দিকে তাকালো। সুন্দর সুন্দর গোলাপগুলো তাদের দুজনের ঘাড়ে একদম চ্যাপ্টা হয়ে গেছে। নিনাদের এবার সত্যি মায়া লাগলো, তবে এই মায়া অনুভার জন্য নয়, নষ্ট হওয়া গোলাপগুলোর জন্য। নিনাদ হঠাৎই বলে উঠল, এই গোলাপগুলো আমি সব নিতে চাই। কত রাখবেন? অনুভা কপালে এসে থাকা চুলগুলো কানে পিঠে গুজে ভুরু কুচকে তাকালো। জিজ্ঞেস করলো, এগুলো তো নষ্ট হয়ে গেছে, এগুলো দিয়ে কি করবেন? ভর্তা বানিয়ে খাবো। আপনার সমস্যা আমার সাথে একদম
তেরা বেঁকা কথা বলবেন না, বলে দিচ্ছি। ইচ্ছে নেই, দাম বলুন। এগুলো ফুল আমার এমনিতেও এখন আর কাজে আসবে না, আপনি চাইলে এমনিতে নিয়ে যেতে পারেন। এমনি নেব কেন? আমাকে কি আপনার ফকির মনে হয়? আপনাকে আমার কিছু মনে হয় না। ঠিক আছে, যেহেতু ফুলগুলো নষ্ট হয়ে গেছে কিছুটা, তাই আমি এর অর্ধেক দাম দেব। তবে আপনি এমনিতে নিন ভাই, আমি আপনার ভাই না, আর আমি টাকা দিয়েই নেব। অনুপ এবার বিরক্ত হয়ে বলল, আমি এই ফুল বিক্রি করব না। কেন বিক্রি করবেন না? সে কৈফিয়ত তো আমি আপনাকে দিব না। আমার দোকানের ফুল আমার ইচ্ছে। আপনার কোনো সমস্যা আছে? আপনি আসলে একটা অদ্ভুত মেয়ে। কি করবেন এই ফুল দিয়ে? বিক্রিও তো করতে পারবেন না। কোথায়? অনুভা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, আমিও ভর্তা বানিয়ে খাবো।